আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মুর্শেদ, সহকারী শিক্ষক, মাধবপুর উচ্চ বিদ্যালয়, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদের যে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, ভূগোল ও পরিবেশ, দ্বাদশ অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পাঠে যাই। পাঠে যেয়ে আমরা তোমাদের সাথে পাঠের বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক প্রিয় শিক্ষার্থী, আমাদের পাঠে যাই। তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ ভূগোল বইয়ের উপরের অংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন স্ক্রিনে কিছু সুন্দর ছবি দেখতে পাচ্ছি। মনোযোগ সহকারে দেখো ছবিগুলা। দেখো কত সুন্দর রাস্তা, গাড়ি চলছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আমরা সেগুলা খুব ভালো মতো দেখতে পাচ্ছি। পাহাড়ি পথ, প্রিয় শিক্ষার্থী দেখছো, উঁচু নিচু পথ, সেগুলো আমরা খুব ভালোভাবে দেখছি। আরও অনেক সুন্দর রাস্তা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই আমাদের যে সুন্দর সুন্দর রাস্তাগুলা, প্রিয় শিক্ষার্থী, আমরা পদ্মার স্ক্রিনে দেখলাম। আমরা অবশ্যই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সড়ক পথ। এই সড়ক পথ আলোচনা করব। সড়ক পথ কেন প্রয়োজন, সড়ক পথ একটা দেশের জন্য কতটুকু গুরুত্ব, একটা জনগণের জন্য কতটুকু গুরুত্ব, সেই বিষয়টাই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা এই শিরোনাম থেকে আমরা কি শিখব? এই যে আমরা পার্ট, আমাদের বাংলাদেশ সড়ক পথ, এখান থেকে আমরা কি শিখব? এক নম্বর, বাংলাদেশের সড়ক পথ সম্পর্কে আমরা ধারণা পাব। আমাদের সড়ক পথগুলা কীরকম সেই সম্পর্কে আমরা ধারণা পাব। বাংলাদেশের সড়ক পথ গড়ে ওঠার জন্য ভৌগোলিক অবস্থার প্রভাব ব্যাখ্যা করতে পারব। অবশ্যই আমাদের ভৌগোলিক একটা প্রভাব আছে সড়ক পথে, সেই অবস্থাটা আমরা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক পথগুলো চিহ্নিত করতে পারবো। বাংলাদেশের ভিতরে যে সড়ক পথগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে এই সড়ক পথগুলো থেকে, প্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখব, মানে কি হবে আমাদের দেশের জন্য? দেখো আমাদের স্ক্রিনে সুন্দর করে আছে, উৎপাদিত কৃষিপণ্য বন্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থাপনার উন্নতির জন্য সড়ক পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না, তাই সড়ক পথ থাকা প্রয়োজন। সড়ক পথ গড়ে ওঠার জন্য নিম্নব্যক্ত ভৌগোলিক অবস্থা প্রভাব ফেলে। এখন প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস চিন্তা করে দেখো যে তোমরা নিশ্চয় তোমাদের আশেপাশের যে জায়গাগুলা আগে কাঁচা অবস্থায় ছিল, তখন চলাচলের জন্য কত কষ্ট দুর্ভোগ পোহাতে হতো, এবং তোমাদের কৃষি পণ্যগুলা, তোমাদের চিকিৎসার জন্য কত না কষ্ট হতো। এখন তোমরা পরবর্তীতে সেই সড়ক পথগুলো, যোগাযোগ পথগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে তোমাদের কৃষি পণ্য এবং অন্যান্য সব কিছু অনেক সহজ এবং সুবিধা হয় তোমাদের। তাহলে দেখো সড়ক পথের অনকল অবস্থা আর প্রতিকূল অবস্থা। অনুকূল অবস্থা, এখানে একটু বানান ভুল, অনুকূল অবস্থা আর প্রতিকূল অবস্থা। তাহলে অনুকূল, দেখো সমভূমি, মৃত্তিকার গঠন, সমুদ্রের অবস্থান ও শিল্পক্ষেত্রের অবস্থান। সমতল ভূমি সড়ক পথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন। একটা আমরা যে রাস্তা করব সেটা সমভূমি
সড়ক পথ ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন। এই জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেট অঞ্চলে অনেক সড়ক পথ গড়ে উঠেছে। যদিও সিলেটে আমরা যে পাহাড়ি এলাকাগুলো দেখলাম, সেগুলো সিলেটে হয়তো অনেক জায়গায় এরকম মতো উঁচু নিচু আছে, তারপরেও সেটা অসম্ভব, অসাধ্য নয়। তারপরে দেখো মৃত্তিকার গঠন। মৃত্তিকার বুনন যদি স্থায়ী বা মজবুত হয় তবে বৃষ্টিতে কখনো নষ্ট হয় শক্ত মৃত্তিকার উপর সড়ক পথ গড়ে ওঠে, তা স্থায়ী হয়। মাটিটা যদি শক্ত হয় তাহলে অবশ্যই সড়কটা আমাদের শক্ত হবে, এটা স্বাভাবিক কথা। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো তোমরা? সমুদ্রের অবস্থান ও সমুদ্র উপকূলে বন্দর গড়ে ওঠে। বন্দর ও শিল্পক্ষেত্রকে কেন্দ্র করেও অনেক সড়ক পথ গড়ে ওঠে। এই জন্য মোংলা, চট্টগ্রাম, অন্যান্য শিল্প অঞ্চলে সড়ক পথ গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানে দেখবে বাজার বা হয়তো কোনো শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিল হয়েছে, গড়ে উঠেছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে, না হলে পণ্য আমদানি বা রপ্তানি আনা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অসুবিধা। এই জন্য একটা দেশকে যদি সুন্দরভাবে এগিয়ে নিতে চাও তাহলে সব ভালো সড়ক পথের কোনো বিকল্প নাই। প্রিয় শিক্ষার্থী, প্রতিকূল অবস্থা। উঁচু নিচু ও বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য পার্বত্য এলাকায় সড়ক পথ নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এই জন্য পার্বত্য চট্টগ্রামে সড়ক পথ আছে কিন্তু কম। সড়ক পথ আছে কিন্তু কম, একেবারেই না করলেই নয়, দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য সড়ক পথ যেখানে প্রয়োজন সেখানে অনেক ব্যয় করে সড়ক পথ নির্মাণ করা হয়। ভূমির ঢালযুক্ত স্থানে সড়ক পথ তৈরি করা কষ্টকর, ব্যয়বহুল। এতে গাড়ির জ্বালানি খরচ বেশি হয়, অর্থাৎ বেশি ঢাল সড়ক পথ তৈরির ক্ষেত্রে বাধাস্বরূপ। এই জন্য বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম। নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল। নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে বেশি কালভার্ট, ব্রিজ নির্মাণের খরচ বেশি হয়। এই জন্য এইসব অঞ্চলে সড়ক পথ কম গড়ে ওঠে। তাই বাংলাদেশের সিলেটে, হাওর অঞ্চল, দক্ষিণাঞ্চলে সড়ক পথ কম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই বুঝতে পারছি যে উঁচু নিচু প্রকৃতির ভূমিরূপ পার্বত্য অঞ্চলে সড়ক পথ ব্যয়বহুল, ভূমির ঢাল হলেও ব্যয়বহুল। আর নিম্নভূমি ও নদী পূর্ণ অঞ্চলগুলোতে হলেও কালভার্ট, ব্রিজ বেশি নির্মাণ করতে হয়, সেখানেও ব্যয়বহুল। নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে বেশি কালভার্ট ও ব্রিজ নির্মাণের খরচ বেশি হয়। এই জন্য এই অঞ্চলগুলো সড়ক পথ কম গড়ে ওঠে। তাই বাংলাদেশের সিলেটে, হাওর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে সড়ক পথ কম। সরণি 1, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বিভিন্ন শ্রেণীর সড়ক। জাতীয় মহাসড়ক কিলোমিটারে প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক সড়ক, ইট বা কাঁচা সড়ক 2012 সালের হিসাব অনুযায়ী 3538 কিলোমিটার, 2014 সালের হিসাব অনুযায়ী 3544 কিলোমিটার, 2018 হিসাব অনুযায়ী 3813 কিলোমিটার। এটি জাতীয় মহাসড়ক। আঞ্চলিক মহাসড়ক 2012 সালের হিসাব অনুযায়ী হচ্ছে 4276 কিলোমিটার, 2014 সালের হিসাব অনুযায়ী হচ্ছে 4278 কিলোমিটার, 2018 সালের হিসাব অনুযায়ী হচ্ছে 4247 কিলোমিটার। ইট বা কাঁচা সড়ক 2012 সালের হচ্ছে 13,458 কিলোমিটার, 2014 সালের হচ্ছে 13,659 কিলোমিটার, 2018 সালের হিসাব অনুযায়ী হচ্ছে 13,242 কিলোমিটার। মোট 12 সালে হচ্ছে 21,272, 14 সালে হচ্ছে 21,481, 2018 সালে হচ্ছে 21,302। আমাদের দেশের সড়ক পথগুলো বৃষ্টি, বর্ষা প্রভৃতি দ্বারা প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খেয়াল করেছো যে অতিবৃষ্টি যদি হয় তাহলে আমাদের ভালো রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, আর কাঁচা রাস্তা দুর্ভোগ তো বলাই বাহুল্য। ফলে কাঁচা সড়ক, আঞ্চলিক সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সবাই সারা বছরই সড়ক মেরামত করতে হয়।
এছাড়া নদী বৌধ হওয়া কালভার্ট নির্মাণ ও মেরামত করতে হয়, যা সড়কের বাধা হিসাবে কাজ করে। বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ সড়ক পথ ঢাকা কেন্দ্রিক রুট সহ নিম্নরূপ: ঢাকা হচ্ছে আরিচা নগরবাড়ি হয়ে পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়া। ঢাকা দৌলতদিয়া হয়ে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল। ঢাকা হয়ে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ। ঢাকা হয়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, টেকনাফ। ঢাকা হয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ। তাহলে প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ সড়ক পথ ঢাকা কেন্দ্রিক রুট সহ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ: ঢাকা আরিচা নগরবাড়ি, পাবনা। ঢাকা দৌলতদিয়া হয়ে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল। ঢাকা টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ। ঢাকা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, টেকনাফ। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনছ এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে খাতায় লিপিবদ্ধ করবে, শুনে এবং খাতায় লিপিবদ্ধ করবে। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথে যথেষ্ট অবদান রয়েছে। বর্তমানে সড়কপথের উন্নয়নের জন্য যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সড়কপথ সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে, তাই এদেশের সকল স্থানে সড়কপথে যাওয়া যায়। বাজার ব্যবহারের উন্নতি, সুষম অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উন্নয়ন ও বন্টন, শিল্পোন্নয়ন, ব্যবসা বাণিজ্যের উন্নতি, কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে সড়কপথ যথেষ্ট ভূমিকা পালন করেছে। আমরা এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা বেশ কিছুক্ষণ তোমাদের সামনে ক্লাসে আলোচনা করলাম। এখন তোমরা ওখানে বসে আছো, এই যে সরণি 1 এই পরিসংখ্যান থেকে তথ্য নিয়ে নিচে ছকগুলো পূরণ করো। সড়কের নাম বেড়েছে কমেছে কারণ: জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, কাঁচা সড়ক। কিছুক্ষণ আগেই তোমাদের স্ক্রিনে যে চিত্রগুলো দেখালাম সেখান থেকেই তোমরা সেটা দেখেছো আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমার যে ক্লাস এতক্ষণ তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এই ক্লাসের ভিত্তিতেই তোমাদের কিছু বাড়ির কাজ নিয়ে নাও। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো, আমি আবারও বলছি যে একটা দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে সড়কের উন্নয়ন। একটা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে একটা দেশ অতি দ্রুত সামনে এগিয়ে যাবে। তার জলজন্ত প্রমাণ বর্তমান প্রেক্ষাপট দেখছো, যে বাংলাদেশের সড়কপথ দেখছো। এই সড়কপথের উন্নয়নের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কের উন্নয়ন করার জন্য কত কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই করোনাকালীন সময়ে তোমরা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করবে, বাজারে যাওয়া থেকে বিরত থাকবে, মাস্ক পরবে এবং প্রতিনিয়ত সাবান দিয়ে হাত ধোলাই করবে এবং অন্যকে উৎসাহিত করবে। প্রয়োজনের ছাড়া বাড়ির বাইরে বেরোবে না। এ আশা ভরসা রেখেই সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।